আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা। আশা করি শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে অনেকেই এই মুহূর্তে বিচলিত। কারণ পরপর 4 দিন ইন্ডেক্সের একটা বড় পতন হয়েছে। তো মার্কেটের পতন এবং স্টকের ফোকাস, এই দুইটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আপনাদের বেশ কিছু স্টক রয়েছে যে সম্পর্কে আপনারা আমাদের কাছে জানতে চাচ্ছেন, আমরা সেইগুলো আপনাদের সাথে আলোচনা শেয়ার করব। আশা করি আপনারা সকলেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে কথা বলবো। আগামী শুক্র এবং শনিবার মার্কেট 2 দিন বন্ধ থাকবে। এই বন্ধের 2 দিন সহ আজকে আমরা আপনাদের স্টক এবং ইন্ডেক্সের আলোচনা করব। শুক্র শনি শুধুমাত্র আপনাদের যে স্টকগুলো জিজ্ঞাসা রয়েছে সেই স্টক সম্পর্কে কথা বলবো। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই আলোচনা শুনবেন। মার্কেটের প্রাণ বলা হয় মার্কেটের ভ্যালু। তো গত 4 দিনে মার্কেটের ভ্যালু ক্রমবর্ধমানভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে। গত দিনের আমরা 300 কোটি টাকার মতো লেনদেন কম দেখেছিলাম। আজকে সেই জায়গাতে লেনদেন আরো বেশি কম হয়েছে। গতদিন 935 কোটি টাকা লেনদেন হয়েছিল, আজকে সেটি 560 কোটি টাকা এসেছে। অর্থাৎ এদিকে 5 এবং 12 7 3 375 কোটি টাকার মতো লেনদেন আজকে কম হয়েছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে মার্কেটে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 46টি, ডাউন ট্রেন্ড হিউজ নাম্বার অফ স্টক 313টি, আনচেঞ্জড অবস্থাতে রয়েছে 33টি। আলোচনার এই জায়গাতে আপনাদের অনেকের অনেক প্রশ্ন মনে থাকবে, অনেক প্রশ্ন হচ্ছে যে আপনারা আমাদেরকে বলেছিলেন মার্কেটের 5600 এই জায়গাতে যাবে, ইন্ডেক্সে সেই জায়গাতে যাওয়ার পরেও কেন এত ডাউন ট্রেন্ড। আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে মার্কেটের সেল প্রেশার কমে এসেছে। তো টার্নওভার যেটা হয়েছে সেটা কম হয়েছে স্বাভাবিকভাবেই, কিন্তু মার্কেটের সেল প্রেশারটা আজকে যে ধরনের সেল প্রেশার হয়েছে সেটা থেকে বোঝাই যাচ্ছে যে মার্কেটের সেল প্রেশারটা কমে গিয়েছে। এবং মার্কেট বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে তার আচরণগত যে বিষয় যেটি রয়েছে, সবুজ ভাব ধরে রাখা, সেটা চেষ্টা করেছে কিন্তু ধরে রাখতে পারেনি। এর বাইরে গিয়ে আমরা যদি আপনাদেরকে বলি, আশার কথা শোনাই, তাহলে মার্কেট আগামী সপ্তাহে আমরা একটা ভালো মুভমেন্টে পাবো। তবে পবিত্র রমজানের এই সময়টা আমরা সবসময় দেখেছি যে মার্কেটের মাঝামাঝি সময় পর্যন্ত, অর্থাৎ রমজানের মাঝামাঝি সময় পর্যন্ত মার্কেটের একটা প্রফিট টেকিং জোনের অবস্থা তৈরি হয় এবং শেষের দিকে যে স্টক ফোকাস করলে কিছু স্টক থেকে প্রফিট নেওয়া যায়। বাকি সময়টা কিন্তু মার্কেটের এই কারেকশন এবং ছোট ছোট আপট্রেন্ড দিয়েই কিন্তু এই পবিত্র রমজানটা শেষ করবে। এই জায়গাতে আমি আপনাদেরকে বলবো যে আমাদের আলোচনার পূর্বে সেটি বারবার আপনাদেরকে বলে থাকি যে স্টকের প্রতি ফোকাস করবেন, স্টকটাকে সিলেকশন যেন ভালো থাকে। মার্কেট পরিস্থিতি যেদিকে যাক না কেন, 2-4 দিন মার্কেটে যে দীর্ঘ 4 দিনের কারেকশন, 4 দিনের কারেকশনের জন্য আপনার স্টকটা 1 থেকে 2 দিন ছোট ছোট কারেকশনে থাকে, বাট বাকি 2 দিন যেন গ্রিন থেকে প্রাইসটাকে ধরে রাখতে পারে এবং পরবর্তী সময়ে যখন পরপর আবার 2 দিন 3 দিন গ্রিন করবে সেই জায়গাতে যেন আপনি প্রফিটটা নিতে পারেন। তো সেই ধরনের স্টক আপনাদেরকে চুজ করতে হবে। আর এই জায়গাটাতে আপনাদেরকে বলি যে আমরা দেখেছি নভেম্বরের শেষের থেকে, নভেম্বর শেষ থেকে ডিসেম্বর এই ফেব্রুয়ারি এই পর্যন্ত মার্কেটের পরপর 3 দিন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। অধিকাংশ আমরা এটা চার্ট যখন আপনাদের সাথে আলোচনা করব তখন এই বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা টপ 10 এর স্টক যদি আপনাদের সাথে আলোচনা করি, সেখানে আপনারা রহিমা ফুড দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিয়মিত আলোচনার স্টক। এবং সর্বশেষ এসে দেখেন অ্যাপেক্স স্পিনিং এবং বিডি থাই ফুড, এই দুইটা আমাদের নিয়মিত আলোচনার স্টক। এই জন্যই আমি আপনাদেরকে বলি বারবার যে আপনারা স্টকের দিকে একটু ফোকাস করবেন।
যেন স্টকের পরিস্থিতি যেদিকেই থাক না কেন আপনার স্টকগুলো যেন ছোট ছোট কারেকশন থাকে বা মুভমেন্টে থাকে সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। আজকের দিন শেষে দেখেন সমতা লেদার সেটিও প্রাইস অ্যাকশন করেছে এবং শেষ পর্যন্ত প্রাইসটা ধরে রাখতে পারেনি, বাট প্রাইস অ্যাকশনের মধ্যে ছিল। তো সব কিছু মিলিয়ে যদি মার্কেট বলি একেবারে আলোচনার বা মুভমেন্টে থাকার মধ্যে কোনো স্টকই সেভাবে ছিল না। সেভাবে আজকে আমরা কোনো স্টককে হল্ট হতে দেখিনি। শুধুমাত্র প্রাইসটা নামমাত্র দুই একটি স্টকের প্রাইস অ্যাকশন হয়েছে, তাছাড়া ম্যাক্সিমাম স্টকই আজকে দেখতে পাচ্ছেন যে কারেকশন ভালোভাবেই করেছে। তো সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি সেইখানে আমাদের আলোচনার যদি দেখব সেখানে প্রায় 6টা সেক্টরের কোনো স্টকে মুভমেন্টে ছিল না, একেবারেই মুভমেন্টহীন ছিল। বিশেষ করে আমাদের টেলিকমিউনিকেশন লাইভ সেক্টর একটা বড় সেক্টর, যেখানে বেশ কয়েকটি স্টক রয়েছে, 15টি স্টক রয়েছে, সেই স্টকগুলোর কোনো মুভমেন্ট ছিল না। এবং ইন্স্যুরেন্স সেক্টর সাপোর্ট ধরে রাখতে পারছে না, সঙ্গে টেক্সটাইল সেও সাপোর্ট ভেঙে ফেলছে, ডাউনে আসার চেষ্টা করছে। তো সব কিছু মিলিয়ে মার্কেটের রবিবারের যে ব্ল্যাক সানডে সেটি আমরা আসলে খুব গভীরভাবে অবজার্ভ করব। আমরা আজকেও টোটালি বাই থেকে বিরত ছিলাম। যারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছেন, তো সেই জায়গাতে আপনাদের বলবো আজকে দেখেন যে এই সাপোর্টটাতেই কিন্তু মার্কেট গতকালকে যেটি বলেছিলাম, যারা আমাদের আলোচনা শুনে থাকেন বা আমাদেরকে নিয়মিত দেখেন তারা অবশ্যই এই ব্যাপারটি স্বীকার করতে বাধ্য থাকবেন যে আমরা গতকালকে এই জায়গাটাতে স্পষ্টভাবে মার্কেটের সাপোর্ট দেখিয়েছিলাম এবং সেই জায়গাতে আজকে মার্কেট সাপোর্ট নিয়েছে। বাট মার্কেট যেভাবে সাপোর্ট নিয়েছে সেখানেও আমি বেশি সন্তুষ্ট হতে পারছি না, কারণ মার্কেটের বলিঞ্জার ব্যান্ড এবং মার্কেট যে পরিস্থিতিতে রয়েছে সেই জায়গাতে মার্কেট 5399 বা আমি যদি এক্স্যাক্টলি ফিগার বলে থাকি 5400, এই জায়গাতে একটা ভালো সাপোর্ট মার্কেট ক্রিয়েট করবে। এর বাইরে আপনি দেখেন যে মুভিং অ্যাভারেজের সাথে আমরা মার্কেটের এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে মার্কেটে আসলে গ্রিন ক্যান্ডেলের যে ভাব সেটি ধূসর হয়ে এসেছে, টার্নওভার পর্যায়ক্রমে একেবারে কমে এসেছে। এই জায়গাতে মার্কেটের এমএসিডি এবং আরএসআই অলরেডি তো কারেকশন দিয়েছে, মুভিং অ্যাভারেজও দেখেন সেটিও যে দূরত্ব রয়েছে সেই দূরত্বটা আসলে এখনো বেশ দূরেই বলবো। তো সেই জায়গাতে এখনো 5465-তে সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটা হয়তো মার্কেটের খুব বেশি কাজে দিবে না, কারণ মার্কেটের যেই সাপোর্টের কথা বলছি 5400, এই জায়গাতে মার্কেট কানেকশনে আসবে। এর বাইরে আমরা দু একটি গ্রিন ক্যান্ডেল দেখব, বাট আমরা যেন সবাই ঝাঁপিয়ে না পড়ি, এটা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। এবং স্টক সুইচ করার মনোভাব যেন না থাকে, সেটাকে আপনারা লক্ষ্য রাখবেন। এর বাইরে আপনাদের বলবো যে অনেকেই পোর্টফোলিওতে প্রত্যেকটা দিন ট্রেড করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন। এই প্রতিদিন ট্রেডের জায়গা কিন্তু শেয়ার বাজার না। আপনি যদি শর্ট টার্মেও যদি কোনো স্টক কেনেন বা ডে ট্রেডের যদিও কোনো অংশ গ্রহণ করেন, সেই জায়গাতেও আপনাকে মাঝে মাঝে সময় নিতে হয়। আপনাদের অনেকের পোর্টফোলিও আমি দেখেছি অনেক নাম্বার স্টক রয়েছে, যে স্টকগুলো আসলে আপনি বের না হয়ে আবার নতুন করে স্টক যদি বাই করেন সেটা শুধু বাড়তেই থাকবে। তো আপনারা অ্যাডজাস্টমেন্ট বা স্টপ লস যেটা বলি, এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে 5% যে কোনো স্টকের বাই সেল সিগনালে বা বাই এন্ট্রিতে ঢুকে গেলে আপনার যেটা স্টকের হয় প্রাইস অ্যাকশনের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এই জায়গাতে আপনি একটা প্রফিট টেকিং জোনটাও সেট করে নেবেন যে আমি এই জায়গাতে গেলে আমি স্যাটিসফাইড, আমার আর প্রফিটের প্রয়োজন নেই, পরবর্তী সে আরও 5টা হল্ড করুক তাতে আমার কোনো যায় আসে না। এবং ডাউন ট্রেন্ডে আসলে আমার স্টক এই 5% স্টপ লস আমি সেট করে নিলাম, এই জায়গায় আসলে সেইখান থেকেও যদি ঘোরে তবুও আমি এখান থেকে বের হয়ে যাব। তো এই জায়গাগুলো আপনার যাচাই করতে হবে বা বুঝতে হবে, তাহলে আপনি যদি স্টকে এন্ট্রি নেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন। তো আমরা আলোচনা আজকে খুব বেশি সাধারণ কিছু কথা আপনাদেরকে বললাম, যেহেতু আমরা আগামী দিনে শুধুমাত্র স্টকের প্রতি ফোকাস করব, সেই জায়গাতে আপনাদেরকে বলতে চাই যে
আপনারা অবশ্যই স্টককে ফোকাস করেন। ওয়ারেন বাফেটের একটা কথা আছে যে আহ, আসলে রান দেখা বা রান কত হয়েছে, স্কোরবোর্ডে কত রান জমা হয়েছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে দর্শকের, আপনার না। হ্যাঁ, সেটা দেখবে দর্শক, বাট খেলা তো আপনাকে করতে হবে। আর সেই খেলাটা যদি আপনাকে করতে হয়, তাহলে আপনি ইন্ডেক্সের পয়েন্ট কত বাড়লো, পয়েন্ট কত কমলো, সেটা দেখে আপনার কোনো লাভ হবে না। আপনার স্টকের এন্ট্রিটা ভালো হতে হবে এবং স্টক সিলেকশনটা সুন্দর হতে হবে। আহ, স্বাভাবিকভাবেই স্টকের কারেকশন যখন হয়ে যায়, আমাদের বাংলাদেশের মার্কেটে যেটা হয় যে সব স্টকই, ম্যাক্সিমাম স্টকই কারেকশনে চলে যায়। তো সেই জায়গাতে আপনিও বাধ্য থাকেন, আপনার স্টকও বাধ্য থাকে কারেকশনে যাওয়ার। কিন্তু সেই কারেকশনে যাওয়ার ব্যাপারটা যেন স্বাভাবিক হয়, অস্বাভাবিক হয় না যেন, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদেরকে আহ, 3টি স্টক মার্কেট চলাকালীন সময়ে দিয়ে থাকি ওয়াচ লিস্ট হিসেবে। যাদের ক্যাশ ফ্রি থাকে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে স্টক নীতি নেওয়ার চেষ্টা করবেন। আমরা মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনি ওই স্টকগুলো থেকে সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট টেকিং এর সুযোগ পাবেন এবং আপনার এই স্টকগুলো আমরা বাই সেলে সহযোগিতা করি। পাশাপাশি ফেক আপট্রেন্ড, অর্থাৎ মার্কেটের শুরুতে 100-150 পয়েন্ট বা 50-60 পয়েন্ট বেড়ে গেছে, সেই জায়গায় আপনি বাই করলেন, এইটা আমরা আপনাদেরকে মানে বাই থেকে বিরত রাখা, মার্কেট বোঝার জন্য কি কি করণীয় সেটা আপনাদেরকে আমরা বুঝিয়ে দিই। এই বিষয়গুলো আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট, অর্থাৎ পোর্টফোলিওতে কি স্টক রয়েছে সেই স্টকগুলোর বিষয়ে আপনাদেরকে আমরা সর্বদা সহযোগিতা করি। কোথায় স্টপ লস নিতে হবে, কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সব বিষয়ে আমরা আপনাদেরকে আহ, সহযোগিতা করে থাকি। তো এর বাইরেও আমরা মার্কেটের বিভিন্ন নিউজ থাকে যেগুলো আপনারা অনেকেই জানতে পারেন না বা পরবর্তীতে জেনে থাকেন, সেই জানাগুলো আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তবে এই সেবাগুলো আমরা একটা বিনিময় মাধ্যমে আপনাদেরকে প্রদান করে থাকি, যা সেটা হচ্ছে অনারিয়াম। আমরা নামমাত্র আপনাদের কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে এই সেবাটা প্রদান করে থাকি। তো যারা আমাদের এই সেবাটা নিতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া থাকবে, সেই নাম্বারটি আপনারা আমাদের সাথে নিয়ে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো, খুব সামান্য অনারিয়াম। এবং আমরা এটাও আপনাদের সাথে কাজ করছি, যেটা আপনারা পবিত্র ঈদকে সামনে রেখে যেন একটা প্রফিট নিতে পারেন, সেই ব্যাপারটাও আপনারা অবশ্যই আম, আমরা আপনাদের মাথায় রাখছি, যেন আপনাদের একটা প্রফিটের ব্যবস্থা করে দিতে পারি। তো এটা আমরা 1 মাস মেয়াদি দিয়ে থাকি। আমি নাম্বারটা আপনাদের একটু সুবিধার্থে মুখে বলে দিচ্ছি: 0176858389 এই নাম্বারটি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করলে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারেন। তো এখন আমরা যে স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের ভলিউমটা পাচ্ছে এবং সেম একইভাবে ব্যাংকিং সেক্টরে কারেকশন চলছে। প্রথম কয়েকটা দিন ব্যাংকের মুভমেন্টে অনেকেই খুব আহ, আহ, করেছিলেন ভালো হবে, আমরাও সেটা ভালোর সঙ্গে সঙ্গে অনেকেই প্রফিটও নিয়েছেন। সেই জায়গাতে এখন কারেকশন জোন আরএসআই চলছে। মার্কেটের ইন্ডেক্স এবং ব্যাংকিং সেক্টরের মুভমেন্টের সাথে সাথে ঢাকা ব্যাংক ভালো করবে। এবং ঢাকা ব্যাংকের যে ব্যাপারটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তার ইয়ারলি হাই নিউ করে ক্রিয়েট করেছে এবং ক্রিয়েটের পরে স্বাভাবিক একটা যে কারেকশন থাকে, সেই কারেকশনে তাকে আসতে হবে এবং কারেকশনে এসে তাকে গ্যাপ ফিল আপের মাধ্যমে তাকে প্রাইস অ্যাকশনটা করতে হবে। তো আশা করা যায় যে এই জায়গাটাতে ঢাকা ব্যাংক গ্যাপ ফিল আপ করবে এবং প্রাইস অ্যাকশনের সুযোগ করে দিবে আপনাদেরকে আবারও। তো এখানে হিস্টোগ্রামের বার বা এমএসিডি মুভিং অ্যাভারেজ যেটি আপনারা বলেন না কেন, সেই জায়গাতে বাই সিগন্যাল রয়েছে, বাট সেটি এখন দুর্বল হয়ে এসেছে। সুতরাং আমি বলবো যে অবশ্যই আপনারা কারেকশন জোনে আসলে স্টকটি আপনারা ট্রেড করবেন এবং সেই ট্রেড থেকে আপনার একটা প্রফিটের সুযোগ থাকবে। আমরা বিডি থাইফুড নিয়ে বারবার আপনাদের সাথে আলোচনা করি। সেই জায়গাতে আজকে বিডি থাইফুডের সেম একইভাবে ক্যান্ডেল করেছে। এই জায়গাটাতে আমি বারবারই বলছি যে 18 টাকা 30 পয়সা যেই ইটা রয়েছে সেটি বিডি থাইফুড ব্রেক করবে এই মুভমেন্টে এবং বিডি থাইফুডের প্রফিট টেকিংটাও চলছে, যার কারণে
কারণে সে সেভাবে উঠে দাঁড়াতে পারছে না। সবকিছু মিলিয়ে বিডি থাইফুডের বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে সেই জায়গাতে আমি মনে করি বিডি থাইফুড 18 টাকা এই লেভেলটাতে যাবে। বাট যাদের কম দামে বাই করা রয়েছে, অর্থাৎ 15 টাকা 40 পয়সা বা 15 টাকা 80 পয়সা, ইভেন 15 টাকা 20 পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে তারা অবশ্যই নেক্সট ডেতে প্রফিট থাকলে প্রফিট নিয়ে নেবেন। এটা হচ্ছে এখনকার মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনার মূল যেই ব্যাপারটা সেটা আমি বললাম যে অবশ্যই প্রফিট থাকলে প্রফিটটা আপনারা নিয়ে নেবেন। এরপরে আমরা বিডি থাইফুডের পরে আপনাদের আরো বেশ কিছু স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে, আমরা সেই স্টক সম্পর্কেই একটু বলি। রহিমা ফুডের কথা বলা হচ্ছে। রহিমা ফুডের 146 এই জায়গাতে রহিমা ফুড একটা সময় ছিল। আপনারা যদি তার লাইফ সার্কেলটা একটু দেখেন তাহলে দেখবেন যে রহিমা ফুডের 146 এই জায়গাতে অনেক বিনিয়োগকারীদের বাই ছিল এবং সেটা ছিল ডিসেম্বরে 15 তারিখের। এই দিকটাতে রহিমা ফুডের হাই ছিল 151 এবং ক্লোজ ছিল 144 এবং 45 বলি, 44 টাকা 80 পয়সা ছিল। তো সেই জায়গাতে তার ভলিউম ছিল 6,60,000 এবং অনেকেই সেই জায়গাতে বাই করেন এবং 164-এ 161 থেকে 64-এ এই জায়গাটাতে স্টকটি থেকে বের হয়ে যান। তো পরবর্তী সময় আবারও 144 আমি দেখেন কিভাবে আপনাদেরকে বিস্তারিতটা জানানোর চেষ্টা করছি। 144 যখন এই স্টকটি আসে তারপর থেকে স্টকটি একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায় এবং সেই ডাউন ট্রেন্ডে আমরা দেখেছি যে স্টকটি 127 এই জায়গাতে ডাউন ট্রেন্ড করে এবং বিনিয়োগকারীদের মধ্যে অনেক হতাশার জায়গা তৈরি হয়। বা আমাদের সাথে যারা ছিলেন, আমাদের যেটি আমি বলি যে সম্মানের মাধ্যমে যারা আমাদের সাথে ছিলেন তাদের অনেকেই স্টকটি আমি বাই করতে দেখেছিলাম এবং আমাদের গ্রুপের অনেকেই স্টকটি বাই করেছিলাম এবং অনেকেই সেল প্রেশার ক্রিয়েট করে বের হয়ে গিয়েছিল 131-এ, যখন আর প্রাইসের সম্ভাবনা দেখছিল না। এবং আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলেছিলাম যে এটি আবারও ব্যাক করবে এবং যেহেতু তার ক্যাটাগরি চেঞ্জের পর থেকে আপনাদের একটা মনে ভয়ের সৃষ্টি বা সঞ্চয় হয়েছিল সেটি থাকবে না সময়ের সাথে সাথে এবং সেটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সে কাভার করছে এবং আমি বলি এই জায়গা থেকে 151 আবারও সে ক্রস করবে এবং সেটা ক্রস করলেই সে আবারও 169 এই লেভেলে প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 1,15,00,000 শেয়ার রয়েছে। পি রেশিওটা এটার দিকে তাকালে আপনি স্টকটি নিতে যাবেন না, কিন্তু অন্যান্য মুভমেন্টের বিষয়ে যদি বলি সেখানে আমি বলবো যে সে প্রাইস অ্যাকশনের সক্ষমতা তার রয়েছে। আশা করি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে আজকে যে মুভমেন্ট অর্থাৎ প্রথম ছিল সেই মুভমেন্টটা যদি রবি থেকে সোমবার আমরা দেখতে পারি তাহলে অবশ্যই এই রহিমা ফুড আপনাদের প্রাইস অ্যাকশনের সাথে সাথে প্রফিটের যে মানে সম্ভাবনা সেটি পূরণ করবে। এরপরে আমরা আরও বেশ কিছু স্টক নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আমাদের আইবিপি দেওয়া ছিল, হ্যাঁ। আইবিপি দেখেন, আইবিপিটা চেষ্টা করছে, তবে ভলিউমটা ক্যারি করছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই ভলিউমটা যদি সে ঠিকমতো ক্যারি করতে পারে তাহলে খুব ভালো করবে, আর ভলিউমটা যদি সে ক্যারি করতে না পারে তাহলে এই জায়গাগুলো তার খুব কারেকশনের আবারও সূচনা হতে পারে। তো প্রফিটের চান্স তো দিয়েছে, প্রফিটে অনেকেই ছিলেন এবং অনেকে প্রফিট নিয়েছেন, কারণ তার এটা শুরু হয়েছিল 12 টাকা 20 পয়সা থেকে, হ্যাঁ। সেই জায়গাটা আমরা তো মার্ক করে দিয়েছিলাম আপনাদের। আশা করি যারা প্রফিট নিয়েছেন তাদের অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমরা একটু সিনো বাংলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আরেকটি স্টক নিয়ে শেষ করছি। সিনো বাংলা আরও সাপোর্ট আরেকটু নিচে রয়েছে। আমি বলছিলাম যে এখানে ক্যান্ডেলটা ভালো করেনি, বাট সাপোর্টের ব্যাপারটি যদি বলে 48 টাকা 40 পয়সা এই লেভেলে সিনো বাংলা আসার একটা সম্ভাবনা রয়েছে। আর এছাড়া ডাউন ট্রেন্ডে রয়েছে, যাদের স্টপ লস নেওয়া উচিত, স্টপ লস সেট করেছেন তারা অবশ্যই স্টপ লসটা নিয়ে নেবেন। আর যারা দেরি করবেন তাদের বলবো যে আরেকটু কারেকশন থাকবে এবং ইতিমধ্যেই সে সিগন্যাল চেঞ্জের বার্তা দিয়েছে, সুতরাং আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। এর বাইরে আমি আবারও আপনাদেরকে খান ব্রাদার্স নিয়ে একটু বলতে চাই। খান ব্রাদার্সের ব্যাপারটা আজকে দেখেছেন 10 পয়সা একেবারে দীর্ঘ র্যালি, হ্যাঁ, র্যালিতে ছন্দপতন দেখেন এই জায়গাটাতে একেবারে মানে আমরা যদি একটু ড্র করি, হ্যাঁ, যে কি একটা পতন হয়েছে
এই জায়গা দেখেন, আসলে ড্র করলে সময় নষ্ট হয়, আমি ড্র করতে যাচ্ছি না। একটা ধনুক, হ্যাঁ, এবং এই জায়গাটাতে এই যে এই ধনুকের মানে এই ধনুকটা আমরা যদি একটু এটা পিছন দিকে দিয়ে দিই, আচ্ছা উঠাই দিছে। এই ধনুকটা আমরা উঠাই দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই জায়গাগুলো একটু দেখেন তার কি পরিস্থিতি, একটু স্ক্রিন বড় করে দিচ্ছি আপনাদেরকে। মানে সে ডিভিডেন্ডের ঘোষণা দেওয়ার পর থেকে শেয়ার মানে ঘুরে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতিতে ছিল না, কারণ তার ভলিউম একেবারে ড্রাই হয়ে আসছিল সময়ের সাথে সাথে, এবং মার্কেটের বিভিন্ন নিউজ তাকে মুভমেন্টে আসার জন্য যে ধরনের সহযোগিতা দরকার সেটি করতে পারেনি, যার কারণে পাবলিক হোল্ডিং শেয়ার, পাবলিকের কাছে যে শেয়ার ছিল সেই শেয়ারগুলো সেল করেছে, এবং ইনস্টিটিউট হোল্ডিংটা বৃদ্ধি পেয়ে গেছে, কারণ ইনস্টিটিউটের হাতে মাত্র 1,26,00,000 শেয়ার, এবং খান ব্রাদার্সের পাবলিকের হাতে প্রায় 5,60,00,000 শেয়ার। অন্যান্য যদি আপনি দেখেন যে তার ন্যাপ যদি চিন্তা করেন, সেই ন্যাপটা কিন্তু সে ধীরে ধীরে ইনক্রিজ করেছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস যেটা দিয়েছে সেখানেও ভালো করেছে, কিন্তু তারপরেও তার প্রাইসটা আসেনি, কারণ হচ্ছে তার যে র্যালিটা শুরু হয়েছিল সেই 5 টাকা 50 পয়সা থেকে, অর্থাৎ তার লাইফে অনেক গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপগুলো এখন পূরণ করতেছে, এবং তার ভলিউমটা সে সঠিকভাবে ক্যারি করতে পারছে না, কখনো কমে যাচ্ছে কিন্তু প্রাইসটা ধরে রাখছে, আবার যখন ভলিউম বেড়ে যাচ্ছে সেই প্রাইসটা হারাচ্ছে। এই জায়গাগুলোতে আমি বারবারই আপনাদেরকে বলে আসছিলাম যে 56-60 এই জায়গাটাতে আসলে তার প্রাইসটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জায়গাগুলো অবশ্যই তাকে ব্রেক করতে হবে, এবং সেই ব্রেকটা যখন সে সাকসেসফুলি করতে পারবে, এই যে দেখেন আমরা যদি এই দিকটাতে দেখি 71, আবার যদি আপনি এই লেভেলে যে চিন্তা করেন, এই লেভেলে যদি করেন 62, তো এখন যে বর্তমান প্রাইস, সেই প্রাইসটা ইনক্রিজের জন্য যে ধরনের দরকার, আজকের যে ভলিউম সেটিও ভালো করতে পারেনি, অর্থাৎ আবারও সে এই ডাউন ট্রেন্ডগুলো টাচ করবে, অর্থাৎ 47-30 এই ডাউন ট্রেন্ডগুলো সে টাচ করার চেষ্টা করবে। তো তার আগে তার কিছু সাপোর্ট আছে, 48-20-এর সাপোর্ট আছে, তো সেই সাপোর্টগুলো সে রেসপেক্ট করুক, সেটা আমরা চাই। বাট ক্যান্ডেল পরিস্থিতি খুব বেশি ভালো না, আমরা চাইবো যেন সে 56, যেটি বলছিলাম 60-56 এই লেভেলটা যেন সে ব্রেক করতে পারে, এবং এই ব্রেকটা যখনই সে করবে তখনই আমরা 70 এই টার্গেটটা নিয়ে নিব, কারণ সেই সময় তার প্রাইস অ্যাকশনে খুব বেশি বাধা থাকবে না, এবং সেটাকে ব্রেকআউট করলে আমরা এই জায়গাতে যাওয়ার চেষ্টা করব। তো এটা অনেক দূরের ব্যাপার, হ্যাঁ, কারণ আরএসআই এখানে সমান্তরাল হয়ে গেছে, একটা দীর্ঘ আলোচনায় খান ব্রাদার্স দিয়ে করে দিলাম। সমান্তরাল হয়ে গেছে, এখানে দীর্ঘদিন ধরে দেখেন তার যে জার্নিটা শুরু হয়েছিল নভেম্বরে, এখন তার জার্নি শেষ হচ্ছে না, তার সে ধরে রেখেছে বাই সিগনালে, কিন্তু মুভমেন্ট নাই, অর্থাৎ বাই সিগনালে তো শক্তি থাকে প্রাইস অ্যাকশনে, সেই শক্তিটা কিন্তু সে করতে পারছে না। সুতরাং যদি সেলে ঢুকে যায়, এই জায়গায় যদি দেখেন যে সেলে যে জায়গাটা থেকে সেল শুরু করেছিল, সেই জায়গা থেকে সেল শেষ করে, অর্থাৎ আমার যেখানে হাই ছিল 164 বা 63, সেইখানে সেল সিগন্যাল শেষ করে রয়েছে, তার প্রাইসটা নিয়ে এসে 57-এ। তো বুঝতেই পারতেছেন, যদি সে এখানে আবার সেল সিগন্যাল দিয়ে দেয়, তাহলে তার 41-এ আসতে কোনো বাধা নেই, সে চলে আসবে। অবশ্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ভলিউম দেখবেন, স্টপ লস সেট করবেন, আশা করি ভালো করবে, তবে সময় নেবে, মার্কেট ভালো না হওয়া পর্যন্ত সময় নেবে না, সময় নিতে থাকবে, এবং আমরা চাই যেন খান ব্রাদার্স সহ অন্যান্য যে স্টকগুলো এরকম বিনিয়োগকারীরা আটকে রয়েছেন, সেই স্টকগুলো যেন দ্রুত ভালো করে, আপনাদের প্রফিটের ব্যবস্থা করে,
রমজান মাসে অনেকের অনেক প্রয়োজন রয়েছে, আমাদেরও প্রয়োজন রয়েছে, সেই জায়গাটা যেন পূরণ হয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।